হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয় আর তোমরা দেখছো তোমাদেরই চ্যানেল মদাক এডো মিউজিক্যাল। আজও আমরা একটা নতুন ক্লাস করব। আসন্ন ফুড এসআই এবং ক্লার্কশিপের কথা মাথায় রেখে আমরা শুরু করেছি ম্যাথ প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা। আজ হবে ষষ্ঠ নাম্বার প্র্যাকটিস সেট। আশা করছি এই সেট থেকেও তোমরা কোনো অঙ্ক কমন হয়তো পেতে পারো বা পাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকবে। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। দেখো প্রথমটা কি বলছে, একটি বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য বলা আছে 180 টাকা। যদি বস্তুটি বিক্রি করে 20% লাভ হয় তবে বস্তুটির বিক্রয় মূল্য কত। দেখো 20% লাভ বলা আছে, তাহলে 20%টাকে আমরা কি লিখতে পারি 1/5। তার মানে দেখো এখানে এসপি বাই সিপি আমরা কি লিখতে পারবো, মানে এইটা অ্যাকচুয়ালি সিপি আর এইটা আমার কি প্রফিট। তার মানে সিপি আমার 5, তার মানে প্রফিট কি হবে 1 যোগ হয়ে যাবে 6। তাহলে এখানে দেখো বলেছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য 180, তাহলে এখানে আমি পার্থক্য কত পাচ্ছি 1 অনুপাত। তাহলে সেইটাই ইকুইভ্যালেন্ট কত হবে 180। তাহলে বস্তুটির বিক্রয় মূল্য কত, তার মানে 6 অনুপাত সমান কত হবে, তার মানে জাস্ট আমরা ইজ ইকুয়াল টু কি করব 6 18 72 গুণ করে দেবো। তার মানে দেখো 6 18 72 কি না 4 18 72, 6 0 0 6 8 48 8 হাতে থাকে আমার 4 6 ও 108, তার মানে 1080 টাকা হবে অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য। তার মানে দেখো এই অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। পৃথিবী ও তার উত্তর গোলার্ধে স্থল ও জলের অনুপাত যথাক্রমে 1:2 এবং 2:3। দক্ষিণ গোলার্ধে ওই অনুপাত কত। দেখো যদি এই হয় আমাদের পৃথিবী, তার মানে দেখো মাঝখান দিয়ে আমার কি নিরক্ষরেখা গেছে, তার মানে এইটাকে আমরা বলছি উত্তর গোলার্ধ, এইটাকে বলছি দক্ষিণ গোলার্ধ। আমি মনে করছি সমান দুটো ভাগে ভাগ, তাহলে এইটা এক ভাগ এইটা এক ভাগ। তার মানে দেখো টোটাল পৃথিবী টোটাল কত ভাগ 2 ভাগ, আর উত্তর গোলার্ধ কত 1, দক্ষিণ গোলার্ধ কত 1, এইটুকু আমরা বলতে পারছি। এইবার দেখো কি বলা আছে স্থল আর জল। আমরা মনে করো তাহলে এখানে লিখলাম স্থল আর এখানে লিখলাম আমরা জল। দেখো পৃথিবীর ক্ষেত্রে কি বলা আছে, পৃথিবীর ক্ষেত্রে দেখো স্থল ও জলের অনুপাত বলা আছে 1:2। আর উত্তর গোলার্ধের ক্ষেত্রে, হ্যাঁ উত্তর গোলার্ধের ক্ষেত্রে দেখো বলা আছে 2:3। এইবার দেখো কি এখানে জিনিসটা ভালো করে বোঝার আছে আর কি, কোনো একটা জিনিসকে যদি আমি ভাগ করি কোনো একটা অনুপাতে, তার মানে সেই জিনিসটা আমাকে কি ফিক্সড থাকতে হবে, আমরা চেঞ্জ করতে পারবো না। তার মানে দেখো এখানে স্থল জল মিলিয়ে কতটুকু আছে আমার 3 ভাগ, তাই না। এই যে স্থল জল মিলিয়ে মোট আমার কতটুকু আছে 3, কিন্তু দেখো এখানে স্থল জল মিলিয়ে আছে কিন্তু 5, কিন্তু সেটা কি হওয়া সম্ভব। আমরা বলছি পৃথিবী আমার আছে টোটাল 2 ভাগ, আমি যদি মনে করি এক ভাগ করে উত্তর এবং দক্ষিণ, তার মানে আমার পৃথিবীর টোটাল যাবে স্থল জল মিলিয়ে, তাহলে নিশ্চয়ই উত্তর গোলার্ধে কি তার অর্ধেক অংশটা পাবো। তার মানে এখানে 3 মানে কি এটা 1.5 থাকা উচিত ছিল, তার মানে এটা ঠিক নেই। এটা যোগ করলে আসছে 5, কিন্তু এটা যোগ করলে আসছে 3। তার মানে দেখো এইটাকে আমরা সমান করব, যদি সমান করতে হয় তাহলে দেখো এইটাকে আমরা দেখো এটা 3 আসছিল যোগ করে, তার মানে দেখো এইটাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি আর এটা দেখো 5 আসছিল, এটাকে আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে দেখো সমান চলে আসবে। তার মানে দেখো এইটাকে আমরা অ্যাকচুয়ালি গুণ করছি 2 আর 1 3 মানে 5 দ্বারা, এইটাকে আমরা দেখো গুণ করছি 3 দ্বারা গুণ করছি, যেহেতু এটা এই যে 2 আর 3 5, তাহলে এবার দেখো এটা সমান চলে আসলো। তাহলে এইটুকু আমার রাখার দরকার নেই, আর অসুবিধা নেই কোনো। এইবার কি বলেছে দেখো কোথায়, আচ্ছা এইবার দেখো উত্তর গোলার্ধে বলেছি আমি 1 আর দক্ষিণ গোলার্ধে বলেছি 1, তাহলে এই একের মধ্যে দেখো পৃথিবী এইটা আছে আমার টোটালটা, এটা পৃথিবী, তার মানে পৃথিবীর টোটাল অংশ কতটুকু আছে 2 ভাগ, তার মানে আমরা এটাকে 2 দ্বারা গুণ করছি। আর উত্তর গোলার্ধ কতটুকু আছে টোটাল 1 অংশ, তার মানে সেটাকে আমরা 1 দ্বারা গুণ করছি। এইবার এই টোটাল জিনিসটাকে যদি আমরা গুণ করি তাহলে দেখো এরকম আসবে, স্থল আর জল যদি আমরা এখানে লিখি তাহলে দেখো 5 দুগুণী 10, তার মানে 10 অক্কে 10, 5 দুগুণী 10, তার মানে 10 দুগুণা 20। আর এইবার দেখো এটাকে 3 অক্কে 3, তাহলে 3 দুগুণী 6, আর এটা কত হবে 3 তিরিককে 9। তার মানে দেখো আমার টোটালটা এখন পৃথিবীর
পৃথিবীর, আর এই হচ্ছে আমার উত্তর গোলার্ধ, তাহলে দক্ষিণ গোলার্ধ কি হবে? দেখো টোটাল জল আমার এখন আছে পৃথিবীতে 10, তাহলে মানে উত্তর গোলার্ধে যদি 6 থাকে তাহলে দক্ষিণ গোলার্ধে কত হবে? 4। এটা হচ্ছে স্থলভাগ। আর জল যদি 20 থাকে তার মধ্যে উত্তর গোলার্ধে আছে আমার 9, তাহলে বাদ দিলে কত হবে? 11। তার মানে দক্ষিণ গোলার্ধে স্থল জলের অনুপাত কত হবে? 4:11। তার মানে দেখো এই অপশন হয়ে যাবে কিন্তু এখানে অ্যান্সার। দুটি বিপরীত অভিমুখে ধাবমান ট্রেন একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে যথাক্রমে 27 সেকেন্ডে ও 17 সেকেন্ড অতিক্রম করে এবং ট্রেন দুটি পরস্পরকে 23 সেকেন্ড অতিক্রম করে। ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত? দেখো যেহেতু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করলো, তার মানে কি তারা পরস্পরকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো। তার মানে দেখো আমি মনে করলাম প্রথম ট্রেনটার গতিবেগ যদি s1 মিটার প্রতি সেকেন্ড হয়, তার মানে কি ও 1 সেকেন্ডে যাচ্ছে কত মিটার? s1 মিটার, তাই তো? তাহলে 27 সেকেন্ডে কতটুকু যাবে? তার মানে নিশ্চয়ই কত হবে? 27s1 এত মিটার। আবার দেখো দ্বিতীয় ট্রেনটা কি হবে? দ্বিতীয় ট্রেনটা বলা আছে 17 সেকেন্ড অতিক্রম করে। দ্বিতীয় ট্রেনটা যদি আমি s2 ধরি হচ্ছে আমার গতিবেগ মিটার প্রতি সেকেন্ড, তার মানে ও 1 সেকেন্ডে যাচ্ছে s2 মিটার, তার মানে 17 সেকেন্ডে কতটুকু যাবে? সিম্পলি 17s2 এত মিটার। তাহলে দেখো দুজনার টোটাল দৈর্ঘ্য কত হবে? 27s1 প্লাস 17s2, এটা হচ্ছে আমার টোটাল দৈর্ঘ্য, ট্রেন দুটির দৈর্ঘ্য। এইবার যখন পরস্পরের বিপরীতমুখী, দেখো বিপরীত অভিমুখে আসছে, বিপরীত অভিমুখে, তাহলে এইটা যদি s1 হয়, এটা যদি s2 হয়, তার মানে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ কি হবে? এই যে sr s1 প্লাস s2 হবে গতিবেগ। তাহলে দেখো এবার যখন ওরা পরস্পরের অভিমুখে, বিপরীত অভিমুখে যাচ্ছে, তার মানে কি একে অপরের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে সেইটা দেখো কত সেকেন্ড অতিক্রম করছে? 23 সেকেন্ডে। তার মানে আমরা গুণ করে দিতে পারি কি? দেখো এটা রিলেটিভ স্পিড, তার মানে কত দূরত্ব অতিক্রম করবে? এই s1 প্লাস s2 এইটা ইনটু হয়ে যাবে কিন্তু 23, তার মানে এত মিটার। আবার দেখো আমরা আগে বের করেছি ওরা এত মিটার অতিক্রম করছে, টোটাল ট্রেন দুটি টোটাল দৈর্ঘ্য হচ্ছে এত মিটার, আর এখানে ট্রেন দুটির টোটাল দৈর্ঘ্য হচ্ছে এত, তার মানে এই দুটো পরস্পর সমান হয়ে যাবে। তার মানে দেখো এটা আমরা কি পাচ্ছি? 27s1 প্লাস 17s2, এইটা সমান সমান দেখো আমরা এটা গুণ করে দিলে পরে হবে 23s1 প্লাস 23s2। এবার দেখো 27 থেকে যদি আমরা 23 বাদ দিলে কত হবে? 4s1। 23 থেকে দেখো 17 বাদ দেবো, তার মানে 3 3 6s2। তার মানে আমরা s1 বাই s2 করবো। এখানে চেয়েছিল কি ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত। তার মানে দেখো s1, তার মানে এইটা হবে 4/6, তার মানে 2 দুগুণা 4, এটা হবে 3 দুগুণা 6, তার মানে দেখো অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি 3:2 কিন্তু গতিবেগের অনুপাত। তার মানে বি অপশন হবে হচ্ছে উত্তর। সিম্পল অঙ্ক ছিল কিন্তু খুব ভালো অঙ্ক। কোন কন্ট্রাক্টর বলছে 92 দিনে কোনো কাজ শেষ করবার উদ্দেশ্যে 110 জন পুরুষ কাজে লাগান। 48 দিন পর তিনি দেখেন যে 3/5 কাজ শেষ হয়ে গেছে, কিন্তু তিনি কতজন লোককে কাজে আসতে নিষেধ করবেন যাতে কাজটি নির্দিষ্ট সময়ে শেষ হয়? তার মানে দেখো কতজন 92 দিনে তিনি কাজটা শেষ করতে চান, কতজন পুরুষকে তিনি ব্যবহার করেছেন? না 110 জন। তার মানে দেখো আমরা এখানে বলতে পারি, দেখো এই অনুযায়ী এই যে m1 ইন্টু d1 বাই w1, এই m2 d2 বাই w2 আমরা ব্যবহার করতে পারি। এখন w1 মানে দেখো 3/5 কাজ আমার হয়ে গেছে, তার মানে মোট কাজ যদি আমি 5 অংশ মনে করি 5, তাহলে তার মধ্যে 3 হয়ে গেছে, তাহলে বাকি আছে কতটুকু? 2। তার মানে w1টা হচ্ছে আমার 3, w2টা হচ্ছে আমার এখানে 2। কেউ যদি মনে করো যে না আমি এক অংশ থেকে বাদ দেবো, তাহলে 3/5 বাদ দিলে কত হবে? 2/5। যখন আমরা এটাকে কাটবো তখন দেখো 5 5 কিন্তু কেটে যাবে, তখন এ পাশে থেকে যাবে 3, এ পাশে থেকে যাবে 2। তাই আমরা এটাকে এইভাবেও ভাগ করে নিতে পারি। এখন m1 কি আছে দেখো, m1 হচ্ছে আমার, m1 প্রথমে আমি কতজন নিয়েছিলাম? 110 জন। দেখো d1 বলতে কি আমার টোটাল ছিল 92 দিন, তার মধ্যে আমি কাজ করেছি কতটুকু? 48 দিন। তাহলে এই d1 মানে আমার কিন্তু এখানে হবে 48, আর w1 মানে কি আমি 3 ধরতে পারি। এইবার m2 কতজন আমার লোক লাগবে, দেখো 48 দিন কাজ শেষ, তার মানে দেখো এবার 92 দিন আমার অ্যাকচুয়ালি কাজ আমি ধরেছিলাম কন্ট্রাক্ট, আমি 48 দিন কাজ করে ফেলেছি, তার মানে d2 আমার কত হবে?
সিম্পলি আমি 92 থেকে 48 বাদ দিয়ে দেবো। তার মানে 8 4 12, 4 একে 5 মানে 4, তার মানে D2 এর মান কিন্তু আমার এখানে আসছে 44। আর W2 কত হবে 2, বা যদি আমি এখানে 3/5 লিখি, আর দেখো এটাকে আমি 2/5 লিখলাম, ব্যাপারটা একই, সেই 5 5 আমি ফেলে দিলাম, সিম্পলি হয়ে গেল। তার মানে দেখো এখানে আমরা 2 দ্বারা কাটলে পরে হবে 22 দুগুণা 48, দেখো এটা 11 দিয়ে কাটলে পরে হবে 10, এটা 11 দুগুণা 22, এটা দেখো হবে 3 16 48, আর এটাকে যদি আমরা 2 দ্বারা কাটি 8 দুগুণই হবে 16। তার মানে দেখো M2 = আমার লাগবে 8 10 80। তার মানে দেখো আমার 80 জন লোক প্রয়োজন, তাহলে আমি কতজন লোককে বা আসতে মানে নিষেধ করবে সেই কন্ট্রাক্টর? আমার ছিল 110 জন, তার মানে আমি 110 থেকে 80 বাদ দিয়ে দেবো, তার মানে 30 জন লোককে সে আসতে নিষেধ করে দেবে। তার মানে 30 মানে দেখো এইটা হবে কিন্তু ডি অপশন হচ্ছে অ্যান্সার। একজন পুরুষ ও একজন মহিলা প্রতি ঘন্টায় যে পরিমাণ কাজ করে, 5 জন পুরুষ ও 2 জন মহিলা একত্রে সেই সময় তার 4 গুণ কাজ করতে পারে। তাহলে দেখো বলছি একজন পুরুষ ও একজন মহিলার কাজের অনুপাত কত নির্ণয় করো। তাহলে দেখো একজন পুরুষ প্লাস একজন ওমেন কতটুকু কাজ করে, ধরো সেটা এটা টোটাল ওয়ার্ক, আমি ধরো মনে করো জানি না, যে আমি মনে করলাম সেটা 1 ঘন্টায়, প্রতি ঘন্টায় মানে ওরা 1 ঘন্টা টোটাল কাজ করছে, আর কিচ্ছু না। এইবার কি বলেছে 5 জন পুরুষ প্লাস 2 জন মহিলা, এরা বলেছে কি এদের 4 গুণ কাজ করে, এরা যা কাজ করে তার মানে এরা যদি এক অংশ করে, তাহলে এরা করবে 4 অংশ। তাহলে এরা যদি সমান করতে হয়, তাহলে নিশ্চয়ই কি এটাকে আমরা 4 দ্বারা গুণ করে দেবো, তাহলে সমান হবে। তার কারণ এদের কাজের যা পরিমাণ তার 4 গুণ পরিমাণ কাজ করেছে এরা, তাহলে দুজন যদি সেম কাজ করতে হয়, তার মানে কি এটাকে আমরা 4 দ্বারা গুণ করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো এটা কত হবে 4m প্লাস 4w, এটা আসছে আমার 5m প্লাস 2w। এখানে চেয়েছিল কি দেখো একজন পুরুষ ও একজন মহিলার কাজের অনুপাত, তার মানে আমরা m/w নির্ণয় করব, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, এই 5m থেকে 4m বাদ দিলে পরে শুধু হবে m, 4w থেকে 2w বাদ দিলে পরে হবে 2w। তার মানে দেখো আমরা যদি m/w লিখি, তার মানে দেখো w এর সাথে 2 গুণ, তার মানে 1, তার মানে যে 2:1, ব্যাস সিম্পল। 2:1 মানে দেখো বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। একজন ছাত্র 15টি 2 অঙ্কের সংখ্যার গড় নির্ণয় করার সময় ভুলবশত একটি সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে লেখে এবং এর ফলে তার উত্তর সঠিক উত্তরের তুলনায় 1.8 কম হয়। যে সংখ্যাটির অঙ্কদ্বয় সে ভুল লিখেছিল তার অঙ্কদ্বয়ের পার্থক্য কত এখানে জানতে চেয়েছে। খুব ভালো অঙ্ক কিন্তু। দেখো বলেছে একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে ফেলেছে, তার ফলে কি তার সঠিক যে গড়টা আসার কথা ছিল তার তুলনায় এত কম এসছে, তার মানে ও সংখ্যাটা কম লিখেছিল। মানে অ্যাকচুয়ালি মনে করো লেখার কথা ছিল আমার 42, কিন্তু আমি এটা স্থান পরিবর্তন করে লিখে ফেললাম 24, তার মানে আমি অ্যাকচুয়ালি কম লিখলাম। তাহলে সেই কম লেখার ফলে কি আমার গড়ের মানটাও কম আসলো, তো সেটুকু কত কম এসছে 1.8। তাহলে দেখো এই 1.8 তাহলে 15টা সংখ্যার জন্য কতটুকু কম হবে, এটা আমরা গুণ করে দেবো। তাহলে দেখো 8 15 120, হাতে থাকে আমার 12, 15 15 আর 12 27, তার মানে দেখো অ্যাকচুয়ালি 27 সে কম লিখেছিল। এইবার কথা হচ্ছে যে তাহলে সে ভুলবশত যে অঙ্কদ্বয়টা স্থান পরিবর্তন করলো সেই মানটা আমরা কি করে পাবো। তাহলে দেখো এখানে ধরো মনে করো আমি সংখ্যাটা মনে করলাম আমি 10x প্লাস y হলো, এই আমার সংখ্যাটা হওয়ার কথা ছিল, মানে অ্যাকচুয়াল সংখ্যাটা আমার এটা হওয়ার কথা ছিল, কিন্তু আমি ভুলবশত লিখে ফেললাম কি না 10y প্লাস x, অর্থাৎ অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে ফেললাম। তার মানে দেখো এইটুকু আমি কম লিখেছিলাম অ্যাকচুয়াল সংখ্যাটা, তাহলে নিশ্চয়ই কি এই দুটো বিয়োগ করলে কত আসা উচিত 27 আসা উচিত, তাই না? তাহলে দেখো এটা যদি আমরা বাদ দিই 10x থেকে x বাদ দিলে হবে 9x, আর 10y থেকে y বাদ দিলে আসবে 9y, তাহলে এইটা সমান সমান 27। তাহলে দেখো 9 যদি আমরা কমন নিই তাহলে কত হবে x মাইনাস y ইকুয়াল টু 27, তাহলে এটা কেটে দিলে পরে কত হবে 3। তার মানে দেখো x মাইনাস y ইকুয়াল টু কত আসছে 3। তাহলে x y মানে কি দেখো x অ্যাকচুয়ালি কি অঙ্ক দুটি মানে সংখ্যাটা আমরা কি ধরেছি 10x প্লাস y, তার মানে এককের ঘরের অঙ্ক ধরেছি আমরা y,
দশকের অঙ্ক ধরেছিলাম এক্স, তাহলে এক্স মাইনাস ওয়াই মানে কি, তাদের অঙ্কদ্বয়ের পার্থক্য, এটা পেয়ে গেলাম আমরা 3। আর যদি যোগ বলতো বা সমষ্টি বলতো তাহলে কি এটাকে প্লাস করে দিতাম, তাহলে অঙ্ক হয়ে যেত, তাহলে আমরা এক্স প্লাস ওয়াই পেয়ে যেতাম। তার মানে সেটা তখন আসছে কি অঙ্কদ্বয়ের সমষ্টি আসতো। তাহলে 3 মানে দেখো এটা সি অপশন হবে কিন্তু এখানে উত্তর। কিছু পরিমাণ টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2.5 বছরের সুদের পরিমাণ 1623 টাকা হলে আসল টাকার পরিমাণ কত? দেখো যেহেতু এখানে ইয়ারটা কি বলা আছে, ভগ্নাংশে দেওয়া আছে, তাই কিন্তু আমরা অরিজিনাল সূত্রে করবো না, দেখো এটা আমরা ধরে নিয়ে করব। মনে করছি পি আমার 100 টাকা হলো, এই মনে করো প্রথম বছর, এই মনে করো দ্বিতীয় বছর, এই মনে করো তৃতীয় বছর। তাহলে প্রথম বছরে 100 টাকা 10% হারে কত সুদ হবে? 10 টাকা। দ্বিতীয় বছরও হবে 10 টাকা, দেখো তৃতীয় বছরেও কিন্তু হবে 10 টাকা, হলো এই 10 টাকা। এইবার দেখো প্রথম বছর পরে গিয়ে এই 10 টাকার আমি একটা এক্সট্রা সুদ পাবো, তাহলে সেটা কত হবে? 1 টাকা, হলো। তাহলে মানে এইটা আমি তাহলে কত পেলাম? সমান সমান 11 টাকা পেলাম। তার মানে দেখো এই 10 টাকার সুদ আমি 1 টাকা পাবো এখানে তৃতীয় বছরে, আর এই 11 টাকার আমি একটা কিন্তু সুদ পাবো। তাহলে সুদের তো সুদ হয় চক্রবৃদ্ধিতে, তাহলে 11 টাকার কি হবে না 1.1 টাকা হবে, 10% হারে সুদ। তার মানে দেখো এইটা আমার কত আসছে? 12.1 আসছে। তার মানে দেখো এখানে আমার টোটাল সুদ কিন্তু আমি পেয়ে যাচ্ছি, ও দেখো এটা কিন্তু থার্ড ইয়ার, এটা কিন্তু আমি পূর্ণ বছর ধরেছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমার কত ছিল? 0.5 বছর, তার মানে 12.1, এটা তো আমার 1 বছরের, তার মানে এইটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে সেটা 6 মাসের পেয়ে যাব। দেখো 2 দ্বারা ভাগ করলে 6 দুগুণী 12, দশমিক তুলে দিলাম, 1 নামালাম গেল না, 0 নিলাম, 5 দুগুণী 10। তার মানে দেখো এইটা আমরা পাচ্ছি কি, যদি হাফ বছর নিই তাহলে আমরা পাবো 6.05, তার সঙ্গে দেখো এখানে পাচ্ছি আমরা 11, তার সঙ্গে এখানে পাচ্ছি আমরা 10। তাহলে এইটা হচ্ছে আমার সুদের পরিমাণ। তাহলে এইটা সমান সমান দেখো কত হওয়া উচিত, এখানে কত বলা আছে? 1623। যেহেতু আমি 100 ধরেছি, তার মানে এটা আমরা অনুপাত বা যাই বলো রেশিও, আমরা সেই হিসাবে ধরেছি, বা একক বা ইউনিট। তাহলে দেখো 10 আর 11 হচ্ছে 21, 21 আর 6 কত হবে? 27। তার মানে 27.05, এইটা সমান সমান দেখো 1623। তাহলে এখানে চেয়েছিল কি আসল টাকার পরিমাণ, তার মানে আমি 100 মান নির্ণয় করব, 100 সমান নির্ণয় করব। তাহলে 100 মান কত হবে? নিশ্চয়ই কম, তাহলে 27.05 নিচে চলে আসবে। 100 সমান কত হবে? নিশ্চয়ই বেশি, মানে 100 দ্বারা গুণ হবে। তাহলে উপরে দেখো আরো একটা 100 দ্বারা গুণ হবে। দেখো এইটাকে যদি আমরা একটু কাটাকাটি করি, এটা আসবে 5 20 100, এটা দেখো 5 দিয়ে কাটলে পরে 5 5 25, 2 20, 4 5 20, 5 অক্ষে 5, 541। দেখো 3 5 15, এইটা মনে হচ্ছে 3 দ্বারা যাবে একবারে। দেখো 3 দ্বারা যদি হয় কিনা দেখি, 3 অক্ষে 3, 3 4 12, 2, 3 5 15 দেখা শুরু, তার মানে 3 বারে একবারে কেটে গেল। তার মানে দেখো এইটা হচ্ছে আমরা নির্ণয় করছি অ্যাকচুয়ালি 100 সমান, এই যে পি সমান আমরা যেহেতু 100 ধরেছিলাম। দেখো 3 দুগুণা 6, তার সাথে আমরা কটা শূন্য যোগ করব না? 3টি, তার মানে পি এর মান কত হবে? 6000 টাকা। তার মানে বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। একটি 3 অঙ্কের সংখ্যা n দ্বারা বলেছে 2272 এবং 875 কে ভাগ করলে একই ভাগশেষ পাওয়া যায়, n সংখ্যাটির অঙ্কগুলির যোগফল নির্ণয় করো। তার মানে ওই 3 অঙ্কের সংখ্যার অঙ্কগুলির যোগফল আমরা নির্ণয় করব। দেখো এখন আমরা যদি ভাগশেষ পাওয়া যায়, তার মানে ধরো মনে করো এই সংখ্যাটাকে আমরা কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করেছি, একটা ভাগশেষ পেয়েছি। আবার এই সংখ্যাটাকেও আমরা ভাগ করেছি ওই n সংখ্যা দ্বারা বা 3 অঙ্কের সংখ্যা দ্বারা, সেটাতেও আমরা একই ভাগশেষ পেয়েছি। তাহলে আমি ওই ভাগশেষটা বা রিমাইন্ডারটা আমরা কি ধরলাম? রিমাইন্ডারটা আমরা ধরলাম মনে করলাম x। তার মানে দেখো এই ভাজ্য থেকে যদি আমরা ভাগশেষটা বাদ দিই, তাহলে নিশ্চয়ই ওই সংখ্যাটা দ্বারা ভাগ করলে কি ভাগফল মিলে যেত। তার মানে দেখো এখানে এই যে 2272, এইটা মাইনাস এক্স যদি আমরা করি, তার মানে কি এখন আমি যদি n দ্বারা ভাগ করি তাহলে এটা ভাগফল মিলে যাবে, তাই না? আবার দেখো 875, এটার থেকে যদি আমি x বাদ দিই তাহলে এটাকেও n দ্বারা ভাগ করলে ভাগফল মিলে যাবে। এই মনে করো একটা ছোট্ট আমরা উদাহরণ দিই, মনে করো সে আমরা 4 দ্বারা ভাগ করছি। ধরো মনে করো 4 দ্বারা আমরা ভাগ করছি, এটাকে 8 কে ভাগ করলাম, এইটাকে আমরা ভাগ করছি মনে করো সে 12 কে ভাগ করলাম। তাহলে 4 দ্বারা ভাগ করলে কত হয়? এটা 2, এটা 4 দ্বারা ভাগ করলে কত হয়? 3, তাই না?
তাহলে দেখো এদের না আরেকটু যদি বেশি নিই আমরা, দেখো এখানে একটু বোঝাতে সমস্যা হয়ে যাবে, একটু বেশি নিয়ে নেবো আমরা। মনে করো এটা আমরা 4 দ্বারা ভাগ করছি, এটা সে মনে করো 24, আর এটাকে মনে করো নিচ্ছি আমরা 4 দ্বারা, আচ্ছা দাঁড়াও আমরা 3 দ্বারা নিই, সব থেকে ভালো হবে। 3, হ্যাঁ 12 আর 6 18, ঠিক। তাহলে দেখো 3 4 12, এটা কত হবে? 3 6 18। দেখো এদের দুজনের বিয়োগফল এই যে 6, মানে যে সংখ্যাটাকে আমরা ভাগ করলাম, তাহলে দেখো সেই সংখ্যাটাকেও কিন্তু আবার আমরা ওই বিয়োগফলটা দ্বারা ভাগ করলে পরেও কিন্তু হচ্ছে, তার মানে 4 দ্বারা করলেও আমাদের আসবে। দেখো 4 দ্বারা আমরা এখানে করছিলাম কি 8 আর 12, দেখো এদের বিয়োগফল কত আসছে 4, তার মানে সেই 4কেও কিন্তু আমরা 4 দ্বারা ভাগ করলে ভাগফল মিলে যাচ্ছে। তার মানে দেখো এই দুটো সংখ্যার যদি আমরা বিয়োগ করি, এই মনে করো 22 72 মাইনাস এক্স মাইনাস এই 875 প্লাস এক্স, তার মানে দেখো এই এক্স এক্স আমার কেটে গেল, মানে এই সংখ্যা দুটোকে আমরা বাদ দিচ্ছি। তাহলে এটা বাদ দিলে দেখো 5 কত হলে 12 হবে, 7 হলে হাতে থাকে আমার 1, 7 আর 1 8, 8 কত হলে 17 হয়, 8 আর 9 17, 8 আর 1 9, 9 আর 3 12, এই 1397। তার মানে দেখো এই যে বিয়োগ ফলটা, তাহলে সেটাও নিশ্চয়ই কি ওই আমার 3 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ যাবে, যে 3 অঙ্কের সংখ্যা এখানে বলেছিল। তাহলে এবার এই 3 অঙ্কের সংখ্যাটা কত হবে সেটা তো আমরা জানি না। এইবার দেখি আমরা বিভাজ্যতার নিয়ম চালাবো। দেখো 2 দ্বারা ভাগ যাবে না, 3 দ্বারা কি আমরা অঙ্কগুলো যোগ করে দেখবো। দেখো 7 আর 3 10 আর 1 11, মানে ভাগ যাবে না। 4 দ্বারা যাবে না, 5 দ্বারা যাবে না, দেখো 6 দ্বারা, মানে 2 3 গুণ 2 মানে তো 6 হয়, তার মানে এটাকে 2 দ্বারা ভাগ যেতে হবে এবং 3 দ্বারা ভাগ যেতে হবে, তাহলেই কিন্তু 6 দ্বারা ভাগ যাবে, তার মানে এটাও যাবে না। 7 দ্বারা দেখো 7 তকে 7 6, 6 আর 9 69, 7 8 56, 7 9 63, তার মানে দেখো 7 নং 63 মানে তোমার আসছে 6 67, তার মানে 7 দ্বারাও যাচ্ছে না, 8 দ্বারাও ভাগ যাবে না একদম কনফার্ম, দেখো 9 দ্বারাও যাবে না, 10 দ্বারা যাবে না, দেখো 11 দ্বারা মনে হচ্ছে ভাগ যাবে, 9 আর 1 10, 7 আর 3 10, তার মানে এটা 11 দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে দেখো 11 দ্বারা যদি আমি ভাগ করি কত আসছে, দেখো 11 দ্বারা ভাগ করলে আমার 11 কি 11, 2 29, 11 দুগুণী 22, তার মানে 7 77, 7 11 77। তার মানে দেখো কি এই যে আমরা 3 অঙ্কের একটা সংখ্যা পেয়ে গেলাম, তার মানে এই 3 অঙ্কের সংখ্যা দ্বারা যদি আমরা ওই বিয়োগফলটাকে ভাগ করি, তাহলে আমাদের ভাগফল তখন কত হতো 11। এবার চেয়েছিল কি ওই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, তার মানে আমরা এই অঙ্কগুলোর যোগফল নির্ণয় করব। তাহলে 7 আর 2 9 আর 1 10 হবে হচ্ছে আমার সেই যোগফল। তাহলে দেখো 10 মানে এটা এই অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। একজন দুধ বিক্রেতা 60 লিটার বিশুদ্ধ দুধের সঙ্গে জল মেশালেন এবং মিশ্রণটি তিনি তার ক্রয় মূল্যে বিক্রয় করার পরেও 25% লাভ থাকে তিনি কত লিটার জল মিশিয়েছিলেন। দেখো এখানে বলেছিল কি 60 লিটার দুধ, আমি মনে করলাম এই 60 লিটার দুধটা আমি 60 টাকায় কিনেছিলাম, হলো, তাহলে এইটা আমার ক্রয় মূল্য, তাই তো। তাহলে এই কিনা দামটাই আমি কি করেছি না 25% লাভে বিক্রি করছি, তার মানে আমার সেলিং প্রাইস কত হবে হিসাব করে দেখি। তাহলে দেখো 60 গুণ, তাহলে বিক্রয় মূল্যের শতকরা হবে 125 বাই হবে 100, এটা 5 25 125, এটা হবে 4, তাহলে দেখো 4 15 60, তার মানে দেখো সেলিং প্রাইস আমরা পেয়ে গেলাম 5 15 75 টাকা। তাহলে এইবার দেখো তার মানে 60 টাকার মালটা আমি বিক্রি করেছি কত টাকায় 75 টাকায়, তার মানে আমি কত কত টাকা এক্সট্রা পেলাম 15 টাকা লাভ পেলাম। তাহলে দেখো এই যে 15 টাকা আমি লাভ পেলাম, দেখো 60 লিটার দুধ আমি কিনেছি 60 টাকায়, তার মানে কি 1 লিটারের দাম 1 টাকা, তার মানে ধরো এইটাকে আমি বানিয়েছিলাম কত, তার 75 লিটার বানিয়েছিলাম, এই 60 লিটারটাকে বানিয়েছিলাম আমি 75 টাকা, এই 75 লিটার সেইগুলো আমি 75 টাকা বিক্রি করতে পেরেছি। তার মানে দেখো আমি তার মানে কি 15 লিটার জল মিশিয়েছি, সিম্পল হিসাব, তার মানে 15 এখানে মানে বি অপশন হবে উত্তর, ব্যাস আর কিচ্ছু না। এটাকে কি বলেছে দেখো 0.4777 কে পি বাই কিউ আকারে প্রকাশ করো। দেখো এইটাকে আমরা কি করি না আবৃত্ত দশমিকে প্রকাশ করতে পারি, এটাকে আবৃত্ত দশমিক প্রকাশ করলে কি হয় 0.47 তার মাথায় একটা দাগ হবে। এবার এটার সিস্টেমটা কি না, এইটা আমরা পুরোটা লিখবো 47 যা আছে সংখ্যাটাকে, এর থেকে একটা বিয়োগ যাবে, কোনটা বিয়োগ যাবে না যতটুকু দশমিক মানে ধরো আবৃত্ত নেই মানে যে দাগ নেই
তাহলে সেইটুকু বাদ যাবে। তাহলে সেইটুকু মানে দেখো এখানে অনলি 4 আছে। আর যতগুলোর মাথায় দাগ থাকবে ততগুলো 9 হবে। আর দশমিকের পরে যতগুলো ঘরে দাগ থাকবে না ততগুলো হবে 0। তার মানে দেখো এখানে 47 থেকে 4 বাদ দিলে কত হয়? 43/90। তার মানে এইটাই হচ্ছে আমার অ্যান্সার। তার মানে দেখো P/Q মানে তাই বোঝাচ্ছে, তার মানে সি অপশন হবে এখানে উত্তর। মানে যদি মনে করো 1, 2.456 এরকম মনে করো দাগ দেওয়া আছে, তার মানে এটাকে আমরা কি লিখতাম? প্রথমে পুরো সংখ্যাটাকে লিখে দিতাম, বিয়োগ যতগুলোর মাথায় দাগ থাকবে না সেইটুকু টোটালটা বাদ যাবে। তার মানে দেখো এখানে 124 বাদ যাবে। যতগুলোর মাথায় দাগ থাকবে ততগুলো 9 হবে। আর দশমিকের পরে যতগুলোর মাথায় দাগ থাকবে না ততগুলো হবে 0। তার মানে এখানে আসতো 990। এই হচ্ছে আমার ফাংশন, এই হচ্ছে সিস্টেম। তাহলে এখানে আমরা সেই সিস্টেমই করেছি। তাহলে দেখো সি অপশন হচ্ছে উত্তর। পরেরটা দেখা যাক কি আছে। কোনো 2 অঙ্কের সংখ্যাকে তার অঙ্ক দুটির যোগফল দ্বারা গুণ করলে গুণফল হয় 424। আবার অঙ্কগুলি স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তার সঙ্গে সংখ্যাটির অঙ্কগুলির যোগফল গুণ করলে গুণফল হয় 280। সংখ্যা দুটির অঙ্ক দুটির যোগফল নির্ণয় করো। দেখো আমি মনে করছি সংখ্যাটা আমার 10x প্লাস ওয়াই। তার মানে ওয়াইটা হচ্ছে আমার এককের ঘরের অঙ্ক, এক্সটা হচ্ছে আমার দশকের ঘরের অঙ্ক। তাহলে বলেছে কি সংখ্যাটির সঙ্গে কি করব আমরা? দেখো এই যে অঙ্ক দুটির যোগফল দ্বারা গুণ করব। তার মানে অঙ্ক দুটির যোগফল মানে কত হবে? এক্স প্লাস ওয়াই। তাহলে এইটা করলে কত আসছে না আমার? 424 আসবে। দেখো এইটাকে যদি আমরা সলভ করতে যাই তাহলে অনেক বড় হবে। এইটাকে আমরা এমন একটা সিস্টেমে ভেঙে নেব, ভেঙে নিয়ে দেখবো যে আমরা দেখা যাক মনে করে যদি আমরা ভাঙি, মনে করো 2 দিয়ে যাবে 2 দুগুণা 4, 1 2, আবার 2 দিয়ে যাবে 2 1 2 0 6 দুগুণী 12, আবার 2 দিয়ে যাবে 5 দুগুণী 10 এই 3। তার মানে দেখো এখানে যদি দেখতে পাচ্ছি আমরা, মনে করো এই এক্স প্লাস ওয়াইটাকে নিলাম আমরা 8 আর এইটাকে নিলাম মনে করো আমি 53। নিতেই পারি। দেখো এই দুটো গুণ করলে কিন্তু এইটা আসবে। তার কারণ কি এইগুলো গুণ করেই তো আমরা 424কে ভাঙিয়ে তো আমরা এটা বানিয়েছি। তার মানে 8 যদি 53, তার মানে দেখো অ্যাকচুয়ালি এইটা হচ্ছে আমার এককের ঘরের অঙ্ক, এটা হচ্ছে দশকের। এই যে 5 আর 3 দেখো এই 8কে আবার ভাঙলে পরে কত হয়? 5 যোগ 3 করলে 8 আসছে। হলো? তার মানে দেখো অ্যাকচুয়ালি আমার সংখ্যাটা আসছে কিন্তু আমার 53। তার মানে 5 আর 3 আড করলে আসছে। এইবার যদি 53 যদি আমার সংখ্যাটা হয় তাহলে এবার এইটা করে দেখি যে 200 আমার 80 আসে কিনা। ওই যে তার সঙ্গে কি বলেছে? স্থান পরিবর্তন করলে, তার মানে দেখো আসবে 35। আমি আবার ফের গুণ করব 8। তার কারণ কি আমার তো অঙ্ক দুটির যোগফল তো আমার একই আসবে 8। দেখো 5 8 40, হাতে থাকে আমার 4, 3 8 24 আর 4 28 মানে 280। তার মানে দেখো আমার এইটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তার মানে এখানে চেয়েছিল কি অঙ্ক দুটির যোগফল, তাহলে অঙ্ক দুটির যোগফল আমি অ্যাকচুয়ালি কত পেয়েছি? 8। তার মানে সি অপশন হবে অ্যান্সার। ব্যাস আর কিচ্ছু না। এটা জাস্ট আমরা একটুখানি ব্যাক ক্যালকুলেশন করেছি, আর কিচ্ছু নয়। এবার দেখো কি বলছে, এ এবং বি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। এর মূলধন বি এর মূলধনের 3 গুণ এবং এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের 2 গুণ। বছরের শেষে বি 4000 টাকা লভ্যাংশ পেলে মোট কত টাকা লাভ হয়? দেখো এখন আমরা কি জানি? এই মনে করো এ, এই মনে করো বি। প্রফিট সমান সমান লভ্যাংশ সমান সমান বা প্রফিট, এটা আমরা ধরো পুরোটা আমরা লিখব। প্রফিটটা সবসময় কি হয় না, আমি যত টাকা ইনভেস্ট করলাম এবং যতটা টাইম আমি স্পেন্ড করলাম ওখানে ওই ব্যবসাতে, তার মানে এই দুটো গুণ করলেই কিন্তু আমার চলে আসে প্রফিট। তার কারণ কি দেখো আমরা যখন অংশীদারি কারবার করেছিলাম, মনে করো কোনো দুজন বন্ধু, প্রথমে একজন বন্ধু মনে করো নিজে নিজেই ব্যবসা শুরু করেছে, 6 মাস পার হয়ে গেছে, 6 মাস পরে একজন এসছে। তার মানে দেখো ওই 6 মাস তো ওর টাকাটা খেটেছিল, তার মানে ওর মূলধনের পরিমাণটা বেড়ে গেছিল। তাহলে এবার মূলধনের অনুপাতও যা আমার লভ্যাংশের অনুপাত তাই হয়। তার মানে তোমার ধরো এখানে আমি প্রফিটটা কি করব? অ্যাকচুয়ালি আমার ইনভেস্টমেন্ট ইনটু টাইম, আমি যত টাকা ইনভেস্ট করলাম এবং তার সঙ্গে যতটুকু টাইম আমি স্পেন্ড করালাম ওই টাকাটা আমার ব্যবসার জন্য, এই দুটো গুণ করলেই কিন্তু আমরা পাই প্রফিট। তাহলে দেখো এ বির, তাহলে ইনভেস্ট কত ছিল প্রথমে এর? দেখো এর মূলধন বি এর মূলধনের 3 গুণ, তার মানে বি যদি 1 হয় তাহলে এ কত হবে? 3। এবার দেখো টাইম যদি আমরা দেখি, এই যে টাইম যদি আমরা দেখি, এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ, তার মানে বি যদি 1 সময় নিয়োজিত করে
তাহলে সেখানে এ নিয়োজিত করেছে কত 2 সময়, তাহলে প্রফিটটা কি হওয়া উচিত, তার মানে প্রফিটের দেখো হবে যে সিম্পলি আমরা গুণ করব 6:1, তার মানে এই অনুপাতে তার মানে কি তাদের টাকাটা ভাগ হবে। বছরের শেষে বলেছে বি লভ্যাংশ পেয়েছে কত 4000, তার মানে 1 অনুপাত ইকুইভ্যালেন্ট যদি 4000 হয় তাহলে 6 অনুপাত কত হবে 4 6 24,000, সিম্পলি আমরা গুণ করে দেবো আর কিচ্ছু না। তাহলে দেখো এখানে 4 6 24, এটা মনে হচ্ছে কোথাও টুকতে ভুল হয়েছে আর কি, যাই হোক অপশনটা দিতে। দেখো 3 দুগুণা 6 প্রফিট মানে তাই আসছে, এককে 1, 6 আর 1 7, টোটাল এখানে লভ্যাংশ পেলেও মোট কত টাকা লাভ হয় না, আমি এখানে ধরো আমি আমি চাইছিলাম হয়তো এখানে যে চেয়েছে হয়তো এর লভ্যাংশ কত, কিন্তু এখানে চেয়েছে মোট কত টাকা লাভ হয়। তাহলে আমার এখানে মোট কত 7 অনুপাত, এই যে দুটো যোগ করলে কত হয় 6 আর 1 7 অনুপাত, তার মানে 7 অনুপাত সমান সমান কত হবে 28,000 টাকা হবে। তার মানে মোট লাভ হয়েছিল কত টাকা 28,000 টাকা, মানে সি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার, ব্যাস আর কিচ্ছু না। তারপরটা দেখবো, চলো দেখা যাক কি আছে। এ বি ও সি তিনজন ছাত্র বলা আছে এ বি এর তুলনায় 18% বেশি নম্বর পায় এবং সি সি এর তুলনায় 12% নম্বর কম পায়। বি যদি 220 নম্বর পায় তবে সি কত নম্বর পেয়েছে। দেখো আমরা এখানে লিখে নিই এ বি সি, অসুবিধা নেই কোনো। এ বি এর তুলনায় বলেছে 18% বেশি নম্বর পায়, এ বি এর তুলনায়, তাহলে বি যদি মনে করো 100 পায় তাহলে এ কত পাবে, নিশ্চয়ই আমার 118 পাবে। এইবার কি বলা আছে দেখো, সি এর তুলনায় কোন কে বলেছে না এ বি এর তুলনায় 18% বেশি পায়, কিন্তু সি এর তুলনায় 12% আবার কম নাম্বার পায়। ও সি এর তুলনায় আবার বলেছে কি 12% নম্বর কম পায়। তার মানে দেখো এখানে যদি আমরা করি 12% যদি হয় তার মানে দেখো 12% কম, দেখো এ পেয়েছে আমার 118 হলো, এ পেয়েছে এখানে 118, তার মানে দেখো সি এর তুলনায় 12% কম পাই কে না এ। তাহলে আমরা সিটাকে আগে ধরে নিই, মনে করো সি আমার পেয়েছে এখানে 100, তাহলে সি এর তুলনায় এ কম কত পাবে 12% কম, তার মানে কত পাওয়া উচিত 88 পাওয়া উচিত। এইবার বলেছে এ বি এর তুলনায় 18% নম্বর বেশি পেয়েছে, তাহলে বি মানে বি এর তুলনায় কিন্তু এটা 18% বেশি নম্বর। তাহলে দেখো যদি 18%, তার মানে এটা যদি 18% বেশি নাম্বার, তার মানে দেখো বি 100-র মধ্যে পেয়েছে কত, মনে করো বি আমার 100, এটা হচ্ছে বি পেয়েছে, তাহলে তখন এ কত পাবে 118 পাবে। তাহলে 118-র মধ্যে বি পাই 100, একে কত পাবে তাহলে নিশ্চয়ই কম, 88-র মধ্যে কত পাবে, ব্যাস এইটুকু হচ্ছে আমাদের কাজ। তার মানে দেখো এখানে আমরা যদি নির্ণয় করি 8 আর 1 9, দেখো এটা কি 11 দিকে না 11 দিয়ে কাটাকাটি যাচ্ছে না, তার মানে দেখো এটা 100 গুণ 88 বাই যদি আমরা 118 করি, দেখো এটা 2 দিয়ে তো কাটছে, 2 দিয়ে কাটলে পরে কত হয়, এখানে চেয়েছে কি বি যদি 220 নম্বর পায়, দরকার নেই দেখো, তার মানে দেখো বি এর নম্বরটা আমরা পেলাম এখানে 100 গুণ 88 বাই হচ্ছে 118, এটা হচ্ছে আমার বি এর নম্বর, কিন্তু দেখো এখানে কত বলা আছে 220, তার মানে দেখো এইটাকে যদি আমরা 220-র সাথে সমান করে দিই, এইটা সমান সমান হবে 220, তবে সি কত নম্বর, তাহলে সি কে আমরা 100 সমান নির্ণয় করবো তাহলেই হয়ে যাবে। তাহলে 1 সমান কত হবে, তাহলে নিশ্চয়ই দেখো এটা কি হবে, এটা যদি আমরা 1 সমান নির্ণয় করি তার মানে দেখো এইটা আসবে এই 220 গুণ এই 118 বাই হবে 100 গুণ 88, এইটা আসবে। আর 100 সমান কত হবে, সিম্পলি আমরা 100 দ্বারা গুণ করব, তার মানে এইটা আমরা নির্ণয় করছি কি 100 সমান, তাহলে সি এর নম্বরটা পেয়ে যাব। দেখো 100 100 কেটে দিলাম, এটা দেখো 22 দ্বারা কাটলে 22 অক্ষে 22, এটা 4 22 88, 2 দুগুণা 4, এটা হবে 5 দুগুণা 10, এটা 2 দ্বারা কাটলে দেখো হবে 5 দুগুণা 10, 1 18, 9 দুগুণে 18, তার মানে দেখো 5 নং 45, হাতে থাকে আমার 4, 5 5 25 আর 4 29, তার মানে অ্যাকচুয়ালি সি এর নাম্বার হচ্ছে 295, দেখো 295 মানে বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। দেখো এটাই আমার ক্লাসের আজকের ক্লাসের শেষ অঙ্ক, তাহলে চলো দেখে নিই। একজন সুদখোর 10% সরল সুদের হারে ধার দেন,
তবে তিনি 1 বছরের জন্য কোনো টাকা ধার দিলে সেই বছরের সুদ অগ্রিম নেন। প্রকৃতপক্ষে তিনি কত শতাংশ সরল সুদের হারে ধার দেন? আচ্ছা দেখো, 10% হারে সুদ দেন। এই মানে ধরো অ্যাকচুয়ালি একজন সুদখোর মানে 10% হারে ধার দেন। আমি মনে করলাম আমি 100 টাকা ধার নেব। তাহলে কথা কি হবে? তখন ওই লোক, তুমি যদি 100 টাকা নাও তাহলে পরে 100 টাকার 1 বছরের সুদ কত হবে? 10 টাকা। তাহলে সেই 10 টাকা আমাকে আগে দিয়ে দাও। তাহলে আমি ধরো 10 টাকা তাকে দিয়ে দিলাম। এইবার তখন ওই লোকটি কি করছে? যেহেতু 10 টাকা ও পেয়ে গেল, তার মানে দেখো আমার টোটাল কত টাকা দেবে? 100 টাকা। তার মানে তখন সে কি করছে না, 90 টাকা আমাকে দিচ্ছে। তার কারণ কি? ও 10 টাকা সুদ বাবদ আগেই কেটে রাখছে। তার মানে তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে? তার মানে সে অ্যাকচুয়ালি কি করছে না, সে 10 টাকা কিন্তু কম দিল। তার মানে অ্যাকচুয়ালি সুদ মানে ধার দিল কিন্তু আমাকে 90 টাকা। তাহলে এই 90 টাকায় সে সুদ কত পেল? 10 টাকা। এই যে, যেহেতু সে 10 টাকা কেটে রাখছে, কেটে রেখে 90 টাকা দিচ্ছে, তার মানে কি 90 টাকারই সে ইন্টারেস্ট নিল 10 টাকা। সে তো আগেই 10 টাকা নিয়ে নিল। তার মানে এইটা গুণ যদি আমরা 100 করি, তার মানে দেখো 90 টাকার সুদ যদি 10 টাকা হয়, তার মানে পার্সেন্টেজ কত হবে? 10/90 ইন্টু 100। দেখো এটা আমরা কেটে দিলে তাহলে কত হয়? 100/9। দেখো এইটাকে ভাগ করলে কত আসবে? 11 পূর্ণ 1-এর 9, 9 11 99। তার মানে 11 পূর্ণ 1-এর 9% তার কিন্তু অ্যাকচুয়ালি সরল সুদের হারে সে ধার দিয়েছিল প্রকৃতপক্ষে। তার মানে ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। এটাই ছিল ক্লাসের শেষ অঙ্ক। ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করো, সেই সঙ্গে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবও করে রেখো। আশা করি তোমাদের কিছুটা হলেও লাভ হবে। পরবর্তী ক্লাস নিয়ে আবার খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব। আজ তবে আসছি।